সিএর কি আছো সিএর সিএর কি আছো সিএর শোনা যায়? আমাকে শোনা যায়? জি স্যার শোনা যায় স্যার। সিআর মনে হয় আসে নাই। আচ্ছা, তোমাদের এখানে কারো কাছে কি ল্যাপটপ দিয়ে ক্লাস করতেছো? ল্যাপটপ? ইয়েস স্যার। আচ্ছা, কে করতেছো ল্যাপটপ দিয়ে? স্যার 86। আচ্ছা, তুমি কি ক্লাসটা রেকর্ড করতে পারবে? আমি দুইটা মোবাইল দিয়ে লগ ইন করা তো, ওই কারণে আমার ল্যাপটপ দিয়ে রেকর্ড করা যাবে না। তুমি স্যার জাস্ট আমি রেকর্ড করতেছি। করলে স্যার রেকর্ড কিভাবে করে না। স্যার? রোল 65, রোল 65 কি রেকর্ড করতে পারো? জি স্যার রেকর্ড করতেছি আমি। না, তোমার কি পিসি থেকে নাকি মোবাইল থেকে? পিসি থেকে স্যার। আচ্ছা, তোমাকে আমি কোর্স দিচ্ছি, তুমি একটু ক্লাসটা রেকর্ড করো। ওকে স্যার। স্যার হচ্ছে স্যার, আমার মানে থার্ড পার্টি অ্যাপ দিয়ে হচ্ছে, না দিলেও হবে স্যার। না না, বিডি রেনে রেকর্ড করো, বিডি রেনটাতেই করো। ওকে স্যার, এটা আমি করতেছি তাহলে। তাহলে স্যার এটা ওকে দেন। তোমার আইডি কত? স্যার 86। তুমি রেকর্ড টু দ্য ডিভাইস এটাতে দাও, রেকর্ড টু দ্য ডিভাইস। স্যার রেকর্ডিং হচ্ছে? হচ্ছে। সিএসসি 1211 পার্ট 2 এটাতে আমার পোর্শন থাকে 35 মার্কস থাকবে। 35 মার্কস থাকবে আমার এখান থেকে। এখানের ভিতরে আমি কভার করব হিট ট্রান্সফার, 2 নম্বরে থাকবে আমার রোবোটিক্স এর কিছু পোর্শন। দেখো, হিট ট্রান্সফার আর রোবোটিক্স এটা কিন্তু আমার পার্ট না, আমার পার্ট হচ্ছে মেকানিক্স। আমি এখানে বেশিরভাগই মেকানিক্স পড়াবো। এর ভিতরে 90% মানে 35% এর ভিতরে 90%ই থাকবে মেকানিক্স এর পার্ট। 35 মার্কস এর ভিতরে 90% মার্ক কি আসবে তোমার মেকানিক্স থেকে, আমার পোর্শনে। জাস্ট হিট ট্রান্সফার এবং রোবোটিক্স থেকে আমি জাস্ট এটা শর্ট ব্রিফ করব, শর্ট ব্রিফ থাকবে এখান থেকে। এক্সামে 10% থাকবে অথবা 15%, 10% টু 15% মার্ক থাকতে পারে 35 মার্ক থেকে, হিট ট্রান্সফার এবং রোবোটিক্স থেকে। ওই কারণে এটা বেশিরভাগ পোর্শন কভার করবে মেকানিক্স পার্টটা। আমি তোমাদেরকে যে মেকানিক্স গুলো পড়াবো ওখান থেকেই 90% আসবে। এখন আসো, পার্ট 1 ইজি নাকি পার্ট 2 ইজি, এটা যদি আমি বলি তাইলে আমার মতে পার্ট 2 টা ইজি, অনেক ইজি। কারণ হচ্ছে তুমি যখন পার্ট 1 এ ছিলা, পার্ট 1 এ তুমি দেখছো আমার থিওরি পোর্শনটা বেশি, থিওরি অনেক লিখতে হয়। থিওরি এক একজনের এক এক ধরনের হইতে পারে, অনেকের থিওরি কনসেপ্ট ভালো থাকার কারণে অনেকে ভালো লিখতে পারে, অনেকে কম লিখতে পারে। কিন্তু মেকানিক্স পার্টটাতে ম্যাথ 90% যে মেকানিক্স পার্ট থাকবে এর বেশিরভাগই হচ্ছে ম্যাথ, প্রত্যেকটাই ম্যাথ, কোনো থিওরি থাকবে না, প্রত্যেকটাই হচ্ছে ম্যাথ। এই ম্যাথটাতে সুবিধা কি, তোমাকে একটা মেকানিক্সে যদি 10 নাম্বার দেওয়া হয় তাহলে তুমি এটাতে 10-এ 10 পাইতে পারো। কিন্তু এটার একটা অসুবিধাও আছে। অসুবিধাটা কি, হয়তো তুমি 10-এ 10 পাবা,
অথবা 9 অথবা 9.5 পাবা অথবা 8 পাবা। কিছু সিলি মিস্টেকের কারণে 8 হইতে পারে। কিন্তু যদি কোনো বড় ভুল হয় অথবা নিয়মের ভুল হয় তাহলে তুমি এটা 10-এ পাবা 0। এটা হচ্ছে অসুবিধা। হইলে তুমি 10-এ 10 অথবা 9.5 অথবা 8 কোনো যদি ভুল হয় তাহলে এটা হচ্ছে 0। এটাই হচ্ছে মেকানিক্স এই পার্টের সবচেয়ে সুবিধা বলতে পারো অসুবিধাও বলতে পারো। কিন্তু আমি মনে করি এই পার্টেই 35 আউট অফ 35 তোলা সবচাইতে ইজি। তুমি 35-এ 35ই এই পার্টে তুলতে পারো সবচাইতে ইজি, খুব কম কষ্ট করে। কম কষ্ট বলতে কি বোঝাই? কম কষ্ট বলতে তুমি যদি ক্লাসে মনোযোগ দাও, ক্লাসে আমি যেভাবে পড়াই এইভাবে যদি একটু কনসেপ্টে যদি একটু ক্লিয়ার কনসেপ্টটা তুমি যদি একটু ফলো করো তাহলে তুমি তোমার পড়া হয়ে যাবে 70%। জাস্ট আমি ক্লাসে যা পড়াবো এটা যদি মনোযোগ দাও তাহলে তোমার 70% তুমি কাভার হয়ে যাবে। তোমার আর বাসায় এত এফোর্ট দেওয়া লাগবে না। তুমি বাসায় জাস্ট 30% যদি এফোর্ট দাও তাহলে তুমি এই সাবজেক্টে A+ পাবা ইনশাআল্লাহ। ওই কারণে ক্লাসে যা পড়ায় এই কনসেপ্ট গুলো মনে রাখবা। কোনো একটা কনসেপ্ট ধরো আমার এখানে 21টা ক্লাস নিব তোমাদের আমি 21টা ক্লাস নিব। 21টা ক্লাসের কোনো একটা প্রত্যেকটা ক্লাসের সাথে একটা ক্লাস ইন্টারলিঙ্ক করা চেইন রিঅ্যাকশনের মতো। অর্থাৎ তুমি ধরো আমি মেকানিক্স যদি আমি 3rd ক্লাস থেকে পড়ানো শুরু করি, তুমি যদি 3rd ক্লাস না বুঝো তুমি 4th ক্লাস বুঝবে না, তুমি 5th ক্লাস বুঝবে না, একদম গ্যারান্টি। অর্থাৎ তুমি যদি 3rd ক্লাসটা মিস করো তুমি মাঝখানের কোনো কিছুই বুঝবে না। ইভেন 21th ক্লাসে যেয়ে তুমি কিছুই বুঝবে না। অর্থাৎ আমার 21 ক্লাসেও আমার 3rd ক্লাসে যা পড়ানো হয়েছে তার কিছু জিনিস 21 ক্লাসেও লাগবে। এটা তুমি যখন ম্যাথটা করতে যাবা তখনই বুঝবা। অর্থাৎ একটা ম্যাথের সাথে আরেকটা ম্যাথ এতটাই রিলেটেড, প্রত্যেকটা ক্লাসই তোমার বোঝা লাগবে। অর্থাৎ তুমি যদি 21 ক্লাসে একটা ম্যাথ করতে গেলে ম্যাথটা যদি 21 ক্লাসে একটা ম্যাথ করতে গেলে তুমি ওখানে দেখবা তোমার এখানে 3rd ক্লাস অথবা 5th ক্লাসে কোন একটা রুল তোমার লাগতেছে। এই কারণে প্রত্যেকটা ক্লাস ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ক্লাসের সাথে প্রত্যেকটা ক্লাস চেইন রিঅ্যাকশনের মতো কানেক্টেড। এই কারণে তোমার এই ক্লাসটা খুবই মনোযোগ দিতে হবে। শুধু একটু মনোযোগ দিলে তুমি এই ক্লাসে খুব সহজেই A+ পাবা। এখন আসো আজকে যা পড়াবো আজকে একদম আজকের ক্লাসটাতে আসি। তোমাদের মেকানিক্স পড়ানো হবে মিডের ফার্স্ট ক্লাস থেকে। সরি, মিডের ফার্স্ট ক্লাস থেকে তোমাদের মেকানিক্স পড়ানো হবে। আজকে যা পড়ানো হবে হিট ট্রান্সফার আর রোবোটিক্স, এই দুইটা পার্ট কিছু পোর্শন কভার করা হবে। আজকে পড়াবো শুধুমাত্র হিট ট্রান্সফার। এই জিনিসগুলো এটাও ইম্পর্টেন্ট। কেন? অনেক সময় তুমি দেখবা তোমার তিনটা মেকানিক্সের সাথে দুইটা মেকানিক্স ম্যাথের সাথে একটা 1 2 3 থাকে। 2 3 তে তোমার মেকানিক্স এর ম্যাথ দেওয়া হলো, এখানে হিট ট্রান্সফারের একটা ডেফিনিশন অথবা একটা ম্যাথ দিলাম। তার মানে তুমি যদি এটা ছেড়ে দাও তাহলে হিট ট্রান্সফার যদি না পড়ো তাহলে তুমি কিন্তু এই পোর্শনটা আনসার করতে পারবে না। কিন্তু তুমি দেখছো 2 3 ইজি হইতে পারে, কিন্তু এটা না পারার কারণে তুমি 2 3 আনসার করতে পারতেছো না। এই কারণে অনেকে মনে করবে হিট ট্রান্সফার পড়বো না, এটা কিন্তু হবে না। প্রত্যেকটা জিনিসই পড়া লাগবে, কোনো জিনিসই ছাড়তে পারবে না। আজকে শুরু করি হিট ট্রান্সফারটা। হিট ট্রান্সফার কি জিনিস এটা আমরা সবাই জানি। হিট ট্রান্সফার কি জিনিস এটা আমরা সবাই জানি। কেউ একজন বলো তো হিট ট্রান্সফার কি? কেউ একজন আমার সাথে ইন্টারেক্ট করবা, ক্লাসের ভিতরে ইন্টারেক্ট করবা, মাইক অন থাকবে কয়েকজন। তাপের আদান প্রদান। তাপের আদান প্রদান। তাপের আদান প্রদানটা কেন হয়? স্যার একটা বস্তু নিম্ন তাপমাত্রায় থাকলে আরেকটা বস্তু একটা বস্তু নিম্ন তাপমাত্রায় থাকলে অন্য একটা বস্তুর উচ্চ যদি তাপমাত্রায় থাকলে লো টেম্পারেচার থাকে। ধরো আমি দুইটা বস্তু, আমার দুইটা বডি, এটার টেম্পারেচার 50 ডিগ্রি সেলসিয়াস, এটার টেম্পারেচার 10 ডিগ্রি সেলসিয়াস। তাহলে মাস্ট আমার এই বডি থেকে এই বডিতে টেম্পারেচার ট্রান্সফার হবে। কতটুকু পর্যন্ত ট্রান্সফার হবে? যতটুকু পর্যন্ত দুইটা ইকুইলিব্রিয়াম অবস্থায় না আসে। এটা হচ্ছে আমাদের রুল। আমাদের পরিবেশে যা কিছুই আছে, আমাদের এনভায়রনমেন্টে আশেপাশে যত কিছুই আছে প্রত্যেকটা সবসময় ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকতে চায়। ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকতে চায়, কোনোটা বেশি কোনোটা কম কখনোই থাকতে চায় না। অর্থাৎ আমার এটার টেম্পারেচার যদি 50 ডিগ্রি হয়, এটার টেম্পারেচার যদি 10 ডিগ্রি হয়, তাহলে কি করবে? টেম্পারেচারটা আদান প্রদান হবে। কতক্ষণ পর্যন্ত আদান প্রদান হবে? যতক্ষণ পর্যন্ত দুইটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে না যায়। অর্থাৎ এমন একটা টাইম আসবে যখন এটা টেম্পারেচার ধরলাম 25 ডিগ্রি, এটার টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস।
এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কন্ডিশন। এই অবস্থায় কিন্তু কোনো তাপের আদান প্রদান হবে না। এখন আসো হিট ট্রান্সফারটা এই জিনিস, যখন দুইটা বস্তু পাশাপাশি রাখবো তখন দুইটা বস্তুর যখন টেম্পারেচার ডিফারেন্স থাকবে, দুইটা বস্তুর মধ্যে যখন টেম্পারেচার ডিফারেন্স থাকবে তখন হিট কি করবে, হায়ার টেম্পারেচার বডি থেকে লোয়ার টেম্পারেচার বডিতে হিট এক্সচেঞ্জ করবে। হিট অথবা থার্মাল এনার্জি, থার্মাল এনার্জি এক্সচেঞ্জ করবে। এটাই হচ্ছে মূলত হিট ট্রান্সফার। এখন তোমাকে যদি সংজ্ঞা লিখতে বলে হিট ট্রান্সফার কি জিনিস, তুমি জাস্ট লিখবা হিট ট্রান্সফার হচ্ছে এক্সচেঞ্জ অফ থার্মাল এনার্জি থ্রু এ বডি, যখন উইচ, আচ্ছা এই জিনিসটা যদি তুমি সাজায় লিখো তাহলে এইভাবে লিখবা, হিট ট্রান্সফার ইজ দ্য স্যার নিচে বোঝা যাচ্ছে না। আচ্ছা এটা তাহলে একটু উপরে লিখতেছি, এখানে কি লিখলাম, হিট ট্রান্সফার ইজ দ্য এক্সচেঞ্জ অফ থার্মাল এনার্জি থ্রু এ বডি, মানে একটা বডির ভিতর দিয়ে, অর বিটুইন টু বডিজ, এটা উপরে লিখতেছি, অর বিটুইন টু বডিজ, এই জিনিসটা উপরে লিখতেছি, অর বিটুইন টু বডিজ which occurs due to temperature difference। তার মানে হিট ট্রান্সফারের সংজ্ঞাটা হচ্ছে হিট ট্রান্সফার ইজ এক্সচেঞ্জ অফ থার্মাল এনার্জি, অর্থাৎ থার্মাল এনার্জি এক্সচেঞ্জ হয় থ্রু এ বডি, একটা বডির ভিতর দিয়ে অথবা বিটুইন দুইটা বডির ভিতর দিয়ে। থ্রু এ বডি বলতে কি বুঝাই, আমাদের কোন একটা, এটা ধরলাম আমার একটা বডি, এটা একটা ম্যাটেরিয়াল। এখন আমার এখানে কখনো কি দেখছো যে একটা ম্যাটেরিয়াল এই জায়গায় টেম্পারেচার, ধরলাম আমার কাজ মানে স্টিলের এই জায়গায় টেম্পারেচার ঠান্ডা 10 ডিগ্রি, এই জায়গায় টেম্পারেচার কখনো 50 ডিগ্রি, এরকম কি কখনো হয়? এখানে কখনো হয়? না স্যার। হয় না। অর্থাৎ সমানভাবে এটা ডিস্ট্রিবিউট হবে, অর্থাৎ পুরোটা ম্যাটেরিয়াল পুরোটাতেই কিন্তু আমার টেম্পারেচার সেম থাকে। অর্থাৎ আমি যদি এ সাইডে টেম্পারেচারটা বাড়াই, এই সাইডে কোনো একটা হিট দিই এই পোর্শনে যদি আমি হিট দিই, তাহলে টেম্পারেচারটা ফ্লো করে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে, কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে যাতে করে পুরাটাতে টেম্পারেচার সেম থাকে। এই কারণে বলতেছি হিট ট্রান্সফার ইজ এক্সচেঞ্জ অফ থার্মাল এনার্জি থ্রু এ বডি অর বিটুইন টু বডি। দেখাইলাম না, দুইটা বডি একসাথে পাশাপাশি রাখলে বিটুইন টু বডি হুইচ ওকার ডিউ টু টেম্পারেচার ডিফারেন্স। টেম্পারেচার ডিফারেন্স আছে দেখেই কিন্তু হিট ট্রান্সফারটা হয়, টেম্পারেচার ডিফারেন্স না থাকলে কখনোই হিট ট্রান্সফার হবে না। টেম্পারেচার এটা অবশ্যই লিখতে হবে, ডিউ টু টেম্পারেচার ডিফারেন্স, অর্থাৎ টেম্পারেচার ডিফারেন্স আছে দেখে আমার হিট ট্রান্সফারটা হচ্ছে। টেম্পারেচার ডিফারেন্স না থাকলে কিন্তু আমার হিট ট্রান্সফারটা হবে না। এখন তোমাদেরকে একটা জিনিস বলি, স্যার কোনো কোশ্চেন আছে? হ্যাঁ স্যার তাপ পরিবাহক হতে হবে না? হ্যাঁ এগুলো আসতেছে, এগুলো বলতেছি, তাপের পরিবাহক অবশ্যই হতে হবে, থার্মাল কন্ডাক্টিভিটি থাকতে হবে, আমি বলতেছি এগুলো সব বলতেছি। এখন দেখো তোমাদেরকে একটা জিনিস শিখাই দিই, এই ক্লাসের ভিতরে আমি লিখলাম না, তোমরা অনেক সময় লিখতে গিয়ে অনেক কিছু মিস করবে, এই কারণে আমি বলতেছি সহজ, তোমাদেরকে যেভাবে সহজ হয় এইভাবে বলতেছি। তোমরা আমি যা লিখবি স্ক্রিনশট নিতে পারো, স্ক্রিনশট নিয়ে ওই লেখাটা নিতে পারো, কিন্তু আমি বারবার বলতেছি আমি যা পড়াই এগুলো কিন্তু মনোযোগ দিয়ে দেখবা, তাহলে ক্লাসে পড়া মোটামুটি একটা কাভার আপ হবে, নাহলে কোনো কিছুই বুঝবা না। এই কারণে কোনো একটা কিছু লিখলে স্ক্রিনশট নিতে পারো, পরে নোট ডাউন করতে পারো, কিন্তু কি বলতেছি এই জিনিসটা বোঝার ট্রাই করবা। এখন আসো, তুমি যেটা বললে তাপের পরিবাহক হতে হবে কিনা এটা আমি বলতেছি। এখন দেখো অবশ্যই তাপের পরিবাহক হতে হবে। দেখো ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভ না হলে কি ওটা কি ইলেকট্রিসিটি সাপ্লাই ইলেকট্রিসিটি পরিবহন করে এটা?
না স্যার। যে কোশ্চেন করছো সেম ভাবে তাপের যদি পরিবাহক না হয় এটা কখনোই তাপ পরিবহন করতে পারবে না। অর্থাৎ তুমি একটা কাঠ দিয়ে যদি কাঠ কি ইলেকট্রিসিটি পরিবাহক? না স্যার। হ্যাঁ, তার সেম ভাবে তুমি যদি এমন একটা জিনিস নিলা যেটা তাপ পরিবহন করতে পারে না, ওই ক্ষেত্রে তাইলে ওইটাতে তাপ পরিবহন হবে না। কিন্তু তুমি একটা হচ্ছে তাপের পরিবাহী আর একটা তাপের কুপরিবাহী সুপরিবাহী। অর্থাৎ তুমি স্টিল ধরলে তুমি স্টিলের ক্ষেত্রে তাপটা তাড়াতাড়ি পরিবহন করবে, কিন্তু কাঠ ধরলে তাপটা পরিবহন খুব দ্রুত হবে না, স্লোলি হবে। এই ধরনের এভাবে আর কি, মানে তাপের পরিবহনটা মানে ওই ম্যাটেরিয়ালটা তাপের পরিবাহক কিনা এটার উপরও নির্ভর করে। এগুলো সবগুলো ডিটেলসে পরে বলতেছি। এখন আসো আমার হিট ট্রান্সফারটা কি গেল। হিট ট্রান্সফারটা কি জিনিস সবার বুঝে আসছে? ইয়েস। হিট ট্রান্সফার কি জিনিস সবার বুঝে আসছে। এখন আসো থার্মোডাইনামিক্স আর হিট ট্রান্সফারের মধ্যে পার্থক্য কি? থার্মোডাইনামিক্স আর হিট ট্রান্সফার, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? কেউ একজন আমাকে বলো থার্মোডাইনামিক্স মানে কি? থার্মোডাইনামিক্স মানে কি? হ্যাঁ, তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যা না, তাপগতি, আচ্ছা তাপগতিবিদ্যা। তার মানে থার্মো মানে কি? তাপ স্যার। থার্মো মানে তাপ না, থার্মো মানে হচ্ছে এনার্জি। এটা আমরা সবাই ভুল করি। থার্মো মানে হচ্ছে আমরা বলি তাপ, থার্মো মানে হচ্ছে এনার্জি। এনার্জির তিনটা ক্লাসিফিকেশন, একটা হচ্ছে হিট, একটা হচ্ছে ওয়ার্ক, আর একটা হচ্ছে মাস। কিন্তু আমরা থার্মোডাইনামিক্সে, ডিনামিক্স মানে হচ্ছে এখানে মানে এটা নিয়ে আলোচনা করা হয়। দেখো, থার্মো মানে হচ্ছে এনার্জি। এই জায়গায় আমরা থার্মোডাইনামিক্সে আমাদের যে থার্মোডাইনামিক্স, এটাতে আমরা হিট নিয়ে আলোচনা করি। এটাতে আমরা হিট নিয়ে আলোচনা করি দেখে এখানে এটাকে থার্মোকে হিট বলা হয়। কিন্তু মেইন কথায় যে কোনো জায়গায় তোমাদের অবশ্য করতে পারে না, কিন্তু কোনো জায়গায় মনে করো মেকানিক্যাল রিলেটেড কোনো জায়গায় তোমরা অ্যাপ্লাই করলা, তাহলে তোমাদেরকে ভাইভাতে কোয়েশ্চেন করতে পারে থার্মোডাইনামিক্সের থার্মো মানে কি। তখন কখনোই বলবা না থার্মো মানে হিট, বলবা স্যার থার্মো মানে হচ্ছে এনার্জি। এনার্জির তিনটা ক্লাসিফিকেশন, একটা হচ্ছে হিট, একটা হচ্ছে ওয়ার্ক, আর একটা হচ্ছে মাস। আমরা যে থার্মোডাইনামিক্স পড়ি ওই থার্মোডাইনামিক্সে আমাদের হিট নিয়ে কাজ করা হয় দেখে একে বলা হয় তাপগতি তাপ কি বললে একজন? তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যা বলে, অর্থাৎ হিট নিয়ে আলোচনা করা হয়। থার্মোডাইনামিক্সে আমাদের হিট নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ থার্মোডাইনামিক্স মানে হচ্ছে এনার্জি। এনার্জির তিনটা ক্লাসিফিকেশন হচ্ছে হিট, ওয়ার্ক, মাস। আমরা যে থার্মোডাইনামিক্সটা পড়ি এটাতে হিট নিয়ে আলোচনা করা হয় দেখে একে থার্মোডাইনামিক্স অর্থাৎ তাপগতিবিদ্যা বলা হয়। এখন আসো থার্মোডাইনামিক্স এবং হিট ট্রান্সফারের মধ্যে পার্থক্য কি? যেহেতু আমরা হিট নিয়ে আলোচনা করি, অর্থাৎ থার্মোডাইনামিক্সের আমরা মূলত হিট নিয়ে আলোচনা করি। এখন দেখো, আমাকে কেউ একজন বলো থার্মোডাইনামিক্স এর ইউনিটটা কি। অর্থাৎ থার্মোডাইনামিক্স এর আমরা যদি ডিফারেন্সটা দেখি, মেইন ডিফারেন্সটা হচ্ছে আমাদের ইউনিটে। অর্থাৎ থার্মোডাইনামিক্স এর মেইন ডিফারেন্সটা হচ্ছে, থার্মোডাইনামিক্স আর হিট ট্রান্সফারের মেইন ডিফারেন্সটা হচ্ছে আমাদের ইউনিটে। কেউ একজন আমাকে বলো থার্মোডাইনামিক্স এর ইউনিটটা কি? স্যার জুল পার কেজি পার কেলভিন। থার্মোডাইনামিক্স এর জুল পার কেলভিন, কিলো পার কেলভিন। থার্মোডাইনামিক্স এর ইউনিটটা হচ্ছে জুল, শুধুমাত্র জুল। থার্মোডাইনামিক্স এর ইউনিটটা হচ্ছে জুল, তার মানে শুধু জুল যে দিয়ে লিখি জুল। আর হিট ট্রান্সফারের আমাদের যে ইউনিটটা হচ্ছে জুল পার সেকেন্ড। হিট ট্রান্সফারের আমাদের থার্মোডাইনামিক্স এর যে হিট ট্রান্সফার যে ইউনিট, এটা হচ্ছে আমার জুল পার সেকেন্ড। এখন আমি একটা ডিফারেন্স লিখতে পারি জুল, আরেকটা ডিফারেন্স লিখতে পারি জুল পার সেকেন্ড। এখন দেখো, এখান থেকে আমি কি বলতে পারি? এখান থেকে আমি বলতে পারি সেকেন্ড। এটা সেকেন্ড মানে এটা কি বোঝাচ্ছে? সময়। টাইম, তার মানে সময়। তার মানে আমার থার্মোডাইনামিক্স কিন্তু টাইমের উপর নির্ভরশীল না। অর্থাৎ এখানে কিন্তু কোনো টাইম মানে জুল হিট ট্রান্সফার হবে কিন্তু টাইমের উপর নির্ভরশীল না। কিন্তু আমি হিট ট্রান্সফারটা কিন্তু টাইমের উপর নির্ভরশীল। বোঝা গেছে? যেহেতু সেকেন্ড আছে তার মানে টাইমের উপর নির্ভরশীল। এখন আসো থার্মোডাইনামিক্স আমরা যে প্রসেস গুলো পড়লাম
থার্মোডাইনামিক্স প্রসেসটা কি ধরনের? এখন আরেকটা জিনিস বলি, দেখো ধরো আমার থার্মোডাইনামিক্স এই প্রসেসটা ধরলাম, আমার থার্মোডাইনামিক্স আমরা ইকুইলিব্রিয়াম পড়ছিলাম না, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, জিরোথ ল পড়ছিলাম না? ইয়েস স্যার। জিরোথ ল, ফার্স্ট ল, সেকেন্ড ল, এখানে আমরা একটা শব্দ পড়েছিলাম ইকুইলিব্রিয়াম, একটা ওয়ার্ড ছিল না আমাদের ইকুইলিব্রিয়াম? ইয়েস স্যার। ইকুইলিব্রিয়াম ওয়ার্ড ছিল। ধরো আমার থার্মোডাইনামিক্স কি নিয়ে আলোচনা করে? থার্মোডাইনামিক্স আমার কোন একটা প্রসেসের ইকুইলিব্রিয়ামের উপর নির্ভর করে। ইকুইলিব্রিয়ামের উপর নির্ভর করে। কেন নির্ভর করে দেখো, কিন্তু টাইমের উপর নির্ভর করে না। দেখো ধরো আমার একটা বস্তুর টেম্পারেচার 100 কিলো জুল, এখন আমি চাচ্ছি এই দুইটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আসুক, অর্থাৎ কোন একটা প্রসেস পার হয়ে কোন একটা কোন একটা প্রসেস পার হয়ে আমি চাচ্ছি আমারটা এটা আছে এখন 10 কিলো জুল। এখন আমরা থার্মোডাইনামিক্স অনুযায়ী কি জানি, এই দুইটা বস্তু একসময় কি আসবে, ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আসবে না? কেউ একজন বলে ইকুইলিব্রিয়াম কন্ডিশন আসবে না? দুটো কানেক্টেড থাকতে হবে স্যার। হ্যাঁ, দুইটা কানেক্টেড, দুইটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন অবস্থায় আসবে। এখন দেখো ইকুইলিব্রিয়াম কন্ডিশন অবস্থায় আসবে যখন এটা 50 এটাও 50 সেম। এখন দেখো এই ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক্সে কিন্তু এই ইকুইলিব্রিয়ামটা আমার 10 দিন আসলো নাকি 2 মিনিট আসলো নাকি 10 সেকেন্ড আসলো, এটা আমার ম্যাটার না। আমার ম্যাটার হচ্ছে এই ফার্স্ট স্টেজ আর এই সেকেন্ড স্টেজ, এই দুইটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন আসলো কিনা, এটাই আমার ম্যাটার। অর্থাৎ স্যার, আমার একটা question থার্মোডাইনামিক্স আছে, অনুযায়ী, আমি একটু শেষ করি স্যার এখানে থার্মোডাইনামিক্স অনুযায়ী আমি চাচ্ছি কি, আমার এই ফার্স্ট স্টেজ আর এই স্টেজ দুইটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আসলো কিনা। আমার ম্যাটার না এটা 10 দিন হইলো নাকি 1 দিন হইলো নাকি 2 দিন হইলো, কিন্তু ইন কেস অফ হিট ট্রান্সফারের ক্ষেত্রে আমার টাইমটা কিন্তু ম্যাটার। কেমন ম্যাটার? এখন দেখো হিট ট্রান্সফারের ক্ষেত্রে আমি কিন্তু কোনো একটা হিট ট্রান্সফার রেটটা বের করতে পারি। ধরো আমার একটা বডির থেকে 10 কিলো জুল, ধরো 10 জুল পার সেকেন্ড, এই বুঝাচ্ছে কি আমার 10 জুল ট্রান্সফার হইতে আমার টাইম লাগে 1 সেকেন্ড। এখন আমি এখান থেকে 100 জুল ট্রান্সফার হইতে কত টাইম লাগে এটা আমি বের করতে পারবো না? জি তার মানে এখন দেখা যাচ্ছে কি, দেখো এই জিনিসটা কিন্তু আমার হিট ট্রান্সফারটা কিন্তু ইকুইলিব্রিয়ামের উপর নির্ভরশীল না। হিট ট্রান্সফার রেটটা ইকুইলিব্রিয়ামের উপর নির্ভরশীল না, কিন্তু থার্মোডাইনামিক্সটা ইকুইলিব্রিয়ামের উপর নির্ভরশীল। এই দুইটাই হচ্ছে মেইন ডিফারেন্স। এখন একটা ফার্স্টে দেখো, ফার্স্টে আমি লিখবো জুল। দুইটার মধ্যে যদি আমি ইউনিটের দেখি তাহলে একটা হচ্ছে জুল আর একটা হচ্ছে জুল পার সেকেন্ড ইউনিট, একটা ডিফারেন্স গেল। এখন যদি আমি আমার ইউনিটটা দেখি, আমি ইউনিট থেকে দেখবো আমার এই জিনিসটা, আমার থার্মোডাইনামিক্সটা কিন্তু টাইমের উপর নির্ভরশীল না, যেহেতু সেকেন্ড কিছুই নাই, টাইমের উপর নির্ভরশীল না। কিন্তু পরেরটা যদি দেখি হিট ট্রান্সফার, এটার ইউনিট থেকে আমি দেখতেছি জুল পার সেকেন্ড, তাহলে এটা আমার ইউনিটের উপর নির্ভরশীল, সরি টাইমের উপর নির্ভরশীল। এর পরেরটা আসে ইকুইলিব্রিয়ামের সাথে ডিল করে কিনা। এখন আমি এটার থেকে থার্মোডাইনামিক্স প্রসেস আমরা ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল থেকে পড়েছিলাম, একটা অন্যটা দুইটা বস্তু ইকুইলিব্রিয়াম এসব জিনিস পড়ছিলাম। অর্থাৎ এই জিনিসটা আমার থার্মোডাইনামিক্স প্রসেসটা স্টেজ ফার্স্ট সেকেন্ড স্টেজ, এই দুইটা ফার্স্ট স্টেজ এবং সেকেন্ড স্টেজ দুইটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন আছে কিনা এটা কিন্তু থার্মোডাইনামিক্স স্টাডি করে, অর্থাৎ ডিল উইথ ইকুইলিব্রিয়াম কন্ডিশন। কিন্তু হিট ট্রান্সফার এটা ইকুইলিব্রিয়ামের উপর নির্ভরশীল না, এটা কিন্তু রেট, অর্থাৎ যেহেতু টাইমের উপর নির্ভরশীল, তার মানে এটা কিন্তু ইকুইলিব্রিয়ামের সাথে ডিল করে না। এই জিনিসটা কিন্তু ইকুইলিব্রিয়ামের সাথে ডিল করে না, হিট ট্রান্সফার টপিকটা। এখন এই তিনটা হচ্ছে মেইন ডিফারেন্স। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো, কে কোয়েশ্চেন করতে চাইছিল বলো। স্যার ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে স্যার দুইটা টোটাল যে তাপ মানে ছিল, এনার্জিটা ছিল স্যার, সেটা ইকুয়ালি ডিভাইড হবে না স্যার? একটা ডিফারেন্ট না এটা জাস্ট আমি তোমাকে জাস্ট একটা এক্সাম্পল দেখানোর জন্য দেখাইলাম। ইকুইলিব্রিয়াম তো অনেক ভাবে হইতে পারে, বুঝা গেছে? এটা জাস্ট আমি একটা এক্সাম্পল দেখানোর জন্য দুইটার ভ্যালু একই দেখাইলাম। হ্যাঁ জি স্যার, বুঝতে পেরেছি। ইকুইলিব্রিয়াম হতে এটার মধ্যে ব্যালেন্স হয়ে যাবে, অর্থাৎ এদের মধ্যে আর কোনো এনার্জি আদান প্রদান হবে না, বুঝা গেছে? কোনো হ্যাঁ, এনার্জি স্যার। আদান প্রদান হবে না, তখন এটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকবে। আচ্ছা, এতটুকু পর্যন্ত যা পড়ালাম তাদের এগুলো নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে বলো, এই দুইটা জিনিস নিয়ে,
হিট ট্রান্সফার পরে এলাম, আরেকটা হচ্ছে হিট ট্রান্সফার এবং থার্মোডাইনামিক্স এর মধ্যে পার্থক্য। কারো কোনো কনফিউশন আছে? কারো কোনো কনফিউশন থাকলে আমি বলবো, আবার বলবো, সমস্যা নেই। কারো কোনো কনফিউশন থাকলে বলো, ফার্স্ট ক্লাসে সমস্যা হতে পারে, নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ তোমরা ইকুইলিব্রিয়াম যেতে পারো। হ্যাঁ, স্যার ইকুইলিব্রিয়ামটা একটু মানে এটা মানে ইকুইলিব্রিয়াম বলতে দেখো, আমার যে হিট, আমার একটা থার্মোডাইনামিক্স প্রসেসে আমি দেখবা, তুমি জাস্ট এই জিনিসটা মনে রাখো, থার্মোডাইনামিক প্রসেসে আমরা ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, জিরোথ ল পড়েছিলাম না? ইয়েস স্যার। পড়েছিলাম। ওখানে কিন্তু আমার একটা ইকুইলিব্রিয়াম টার্ম ছিল না? জি স্যার। তার মানে ওই জিনিসটা পড়েছিলাম কি, থার্মোডাইনামিক্স তো পড়েছিলাম নাকি? হিট ট্রান্সফার তো এই ক্লাসে পড়তেছো, থার্মোডাইনামিক্স পড়ছিলাম। থার্মোডাইনামিক্স কিন্তু আমাদের ইকুইলিব্রিয়ামের সাথে ডিল করে, অর্থাৎ একটা জিনিস, দুইটা বস্তু পাশাপাশি রাখলাম। এখন আমি ধরলাম এটা হায়ার এনার্জি, এটাতে হায়ার এনার্জি আছে, এটাতে লো এনার্জি আছে। এখন দেখো আমি কি জানি, হায়ার এনার্জি থেকে লো এনার্জিতে এনার্জি ট্রান্সফার হবে, ঠিক আছে? এখন হায়ার এনার্জি থেকে লোয়ার এনার্জিতে হিট ট্রান্সফার কখন হবে? যখন দুইটা ব্যালেন্স হয়ে যাবে। দুইটা ব্যালেন্স হয়ে যাওয়ার পরে দুইটার এনার্জি সেম এনার্জি যখন হবে, তখন এটা কি হচ্ছে, ইকুইলিব্রিয়াম কন্ডিশন আছে না? স্যার। হ্যাঁ, এখন এই ইকুইলিব্রিয়াম হওয়ার জন্য আমার কি 10 সেকেন্ড লাগছে, নাকি 2 দিন লাগছে, 2 দিন লাগছে, নাকি 10 দিন লাগছে? এই জিনিসটা আমার ম্যাটার করে না, এই জিনিসটা আমার ম্যাটার করে না। আমার ম্যাটার করে কি, এই দুইটা জিনিস ফার্স্ট স্টেজ আর সেকেন্ড স্টেজে, লাস্ট স্টেজ, এই দুইটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন আসছে কিনা। এটা 10 দিনে আসুক, 2 দিনে আসুক, 10 সেকেন্ডে আসুক, এটা আমার ম্যাটার না। আমার ম্যাটার হচ্ছে জাস্ট এই দুইটা আমি দেখবো ইকুইলিব্রিয়ামে আছে কিনা। এই দুইটা ইকুইলিব্রিয়ামে আছে কিনা, এটাই হচ্ছে থার্মোডাইনামিক্স প্রসেস আলোচনা করে। বুঝা গেছে? ইয়েস স্যার। কিন্তু যদি এটাতে হিট ট্রান্সফারটা কনসিডার করতাম, কিন্তু এটাতে তখন এই জিনিসটা ম্যাটার করতো, 10 দিন নাকি 2 দিন নাকি 10 সেকেন্ড, এই জিনিসটা ম্যাটার করতো। এটাই হচ্ছে মূলত থার্মোডাইনামিক্স আর হিট ট্রান্সফারের মধ্যে পার্থক্য। অর্থাৎ থার্মোডাইনামিক্স কিন্তু টাইমের উপর নির্ভর করতেছে না, অর্থাৎ এটা আমার যখনই হোক, কিন্তু আমি চাচ্ছি আমারটা ইকুইলিব্রিয়ামে থাকতে হবে, ইকুইলিব্রিয়ামে আসুক। কিন্তু যদি হিট ট্রান্সফার হয়, তখন আমার এই টাইমটা আমি কনসিডার করব। এটাই হচ্ছে আমার হিট ট্রান্সফার আর থার্মোডাইনামিক্স এর মধ্যে বেসিক কিছু পার্থক্য। হিট ট্রান্সফার হচ্ছে নির্ভর করে না কেন ইকুইলিব্রিয়ামে? তুমি হিট ট্রান্সফার দেখো, আমি হিট ট্রান্সফারের ইউনিটটা কি, জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ড দিলাম না, সেকেন্ডের নিচে তো টাইম আছে, তো নির্ভর করবে। এখন বোঝা গেছে? ট্রান্সফার এক প্রকার থার্মোডাইনামিক্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হিট ট্রান্সফার তাহলে এক প্রকার থার্মোডাইনামিক্স এর মধ্যে পড়ে। তোমার কথা বোঝাচ্ছে না। বলছি হিট তোমার কথা বোঝাচ্ছে, একটু পর পর বলো। প্রকার থার্মোডাইনামিক্স এর মধ্যে পড়ে হিট ট্রান্সফার, স্যার ও বলতেছে হিট ট্রান্সফার কি তাইলে? হ্যাঁ বুঝছি, হিট ট্রান্সফার থার্মোডাইনামিক্স দুটো আলাদা জিনিস। মোডস অফ হিট ট্রান্সফার, অর্থাৎ কয় ধরনের হিট ট্রান্সফার। আমরা আগেও কিন্তু এগুলো কিন্তু ক্লাস ইন্টারের পড়ায়, ইন্টার অথবা ক্লাস 9, 10, 8 এও পড়েছিলাম, কিন্তু তাও আবার দেখবো। আবার দেখতে আমাদের মোডস অফ হিট ট্রান্সফারের ভিতর 3 ধরনের হিট ট্রান্সফার থাকে। কেউ একজন বলো। কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন। কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন, এগুলো কিন্তু আমাদের আগেও ছিল, অর্থাৎ আগেও আমাদের এগুলা পড়ানো হয়েছে, কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন। এখন আসো, কন্ডাকশন কোন জিনিস, কনভেকশন কি জিনিস, রেডিয়েশন কি জিনিস, এই জিনিসটা এখন দেখবো। এগুলো আমরা জানি। কেউ একজন আমাকে বলো, কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন কেউ পারো নাকি? আগে পড়ছিলা? না স্যার। কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন আগে পড়োনি? কনভেকশন আর রেডিয়েশন সবই পড়ছিলা। এভাবে আলাদা। বাংলা টার্মটা আমি বলতে পারতেছি না, বাংলা টার্মটা যখন বলতে পারতাম তাহলে বুঝতে, যে বাংলা টার্মটা মনে আসতেছে না। আচ্ছা, নাহলে পড়ছিলা সবাই। দেখো, কন্ডাকশনটা কোন জায়গায় হয়, প্রত্যেকটা আমি আগে বলিনি, তারপর একটা উদাহরণ দিব। কন্ডাকশনটা কোন জায়গায় হয়? কন্ডাকশন টেক প্লেস ইন সলিড। এটা হয় সলিড বডিতে, এটা হয় ফ্লুইডে, অথবা এয়ার, অথবা গ্যাস। হিট ট্রান্সফার কি ধরনের হিট ট্রান্সফার? এই কন্ডাকশন হিট ট্রান্সফার, এই টাইপটা সলিড বডিতে হিট ট্রান্সফার হয়ে থাকে। আর কনভেকশন হিট ট্রান্সফারটা
ফ্লুইড এয়ার অথবা গ্যাসের ভিতরে হয়ে থাকে। আর রেডিয়েশনটা হয় কি দেখো, রেডিয়েশনটা কিন্তু একটা মিডিয়াম, কোন ধরনের মিডিয়াম থাকে না। এই জিনিসটা এখন বুঝবো না, আমি পরে বলতেছি। ডাজন্ট রিকোয়ার এনি মিডিয়াম। এই জিনিসটা কি আমি পরে বলতেছি, জাস্ট এটাই শুনে রাখো। সূর্য থেকে আমাদের গায়ে যে রেটা আসে, এটাই হচ্ছে একটা রেডিয়েশন। সূর্য থেকে আমরা যে তাপটা পাচ্ছি, এটাই হচ্ছে এক ধরনের রেডিয়েশন। এখন দেখো রেডিয়েশন, এখন তো সূর্য আর সূর্য থেকে যে তাপটা আমাদের কাছে আসতেছে, এটা কি কোনো কিছুর মাধ্যমে আসতেছে নাকি ডিরেক্ট আসতেছে? স্যার মহাকাশের মাধ্যম নেই স্যার, আর না, কিছু এটা কি তাপের এটা মাধ্যম কোনো মিডিয়াম তো নাই, এটা পাচ্ছে কোনো পৃথিবীর অ্যাটমসফিয়ারে ঢোকার পরে। না, এটা কি কোনো মিডিয়ামের মধ্যে দিয়ে আসতেছে নাকি ডিরেক্ট আমাদের কাছে আসতেছে? মিডিয়াম তো নাই কোনো, না স্যার, মিডিয়াম নাই স্যার। কোনো মিডিয়াম নেই, এটা হচ্ছে রেডিয়েশন। এখন দেখো পরের জিনিসগুলো আমি বলতেছি। দেখো কোন একটা সলিড বডির মধ্যে যেটা হবে, ফার্স্ট আমি একটু উদাহরণ দিচ্ছি। দেখো ধরো এটা একটা আমার স্টিল। এখন আমি এটার মধ্যে দিয়ে হিট দিচ্ছি, কোন একটা মোমবাতি দিয়ে আমি এখানে এ পাশে হিট দিচ্ছি। তাহলে এটা এদিকে টেম্পারেচার বেশি নাকি এদিকে টেম্পারেচার বেশি? ডান পাশে টেম্পারেচার বেশি। এদিকে টেম্পারেচার বেশি। তখন কি করবে, এটার মধ্যে দিয়ে হিট ট্রান্সফারটা এদিকে হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচারে যাবে না? ইয়েস স্যার। জি স্যার। এটা হচ্ছে সলিড বডি, এটাতে হিট ট্রান্সফারটা হচ্ছে, এটা হচ্ছে আমার কন্ডাকশন। এখন আসো, আমরা যে পানি গরম করি, কোন একটা পাত্রে, যে ফ্লুইডের পাত্রে যে পানি গরম করি, এটা আমি পরে বলতেছি। আমরা পানি গরম করি, এটার মেকানিজমটা কি এটা আমি পরে বলছি। এখন আমি যে পানির পাত্রে পানি গরম করব, এখানের ভিতরে যে হিট ট্রান্সফারটা হবে, পানির ভিতরে হিট ট্রান্সফার হবে না? তাইলে পানি গরম হবে না? জি স্যার। পানিগুলো যে গরম হচ্ছে, এটা কিন্তু কনভেকশন মেথড। আর রেডিয়েশনটা কোনটা? রেডিয়েশন হচ্ছে আমরা যেটা সূর্য থেকে আমরা যেটা পাই, এটা হচ্ছে রেডিয়েশন। এখন দেখো এটার জন্য একটা মানে সিম্পল উদাহরণ দিই, একদম ইজি উদাহরণ। দেখো ধরো একটা ক্লাসে 4টা ছেলে আছে, এটা হচ্ছে ফার্স্ট, এটা সেকেন্ড, থার্ড, ফোর্থ। এখন দেখো, আর সেম ভাবে দেখো এই জিনিসটা একটু খেয়াল করো। আমি বললাম ফার্স্ট বয়কে বললাম, মানে ফার্স্টে যে আছে তাকে বললাম ফোর্থ বয়ের কাছে তোমার বইটা পাস করো, এই বইটা পাস করো। এখন এই জিনিসটা কিভাবে হইতে পারে? এই জিনিসটা 3 ভাবে হইতে পারে। আমি ওকে বললাম তোমার যেভাবে ইচ্ছা, ফার্স্ট ও কি করলো, ফার্স্ট থেকে সেকেন্ড বয়কে দিল, সেকেন্ড বয় থার্ড বয়কে দিল, থার্ড বয় ফোর্থ বয়কে দিল। এই জিনিসটা মনে রাখবা, এটা কিন্তু পজিশনে চেঞ্জ করছে? পজিশনের কোনো চেঞ্জ হয়েছে? না স্যার। পজিশনের কোনো চেঞ্জ হয় নাই। তাহলে এটা হচ্ছে কন্ডাকশন মেথড। কেন বলতেছি খেয়াল রাখো, আমি এটার পরে কিন্তু এই জিনিসটা লাগবে। এটা একটা প্রসেস। আরেকটা প্রসেস হচ্ছে, ফার্স্ট বয় কি করলো, সেকেন্ড বয় কেউ দিল না, থার্ড বয় কেউ দিল না, ফোর্থ বয় কেউ দিল না, ডিরেক্ট গিয়ে ফোর্থ বয়ের কাছে দিয়ে আসলো, নিজে গিয়ে ফোর্থ বয়ের কাছে দিয়ে আসলো। তাহলে এটা কি হচ্ছে, ওর পজিশন চেঞ্জ করলো না? ইয়েস স্যার। পজিশন চেঞ্জ করলো। এটা হচ্ছে কনভেকশন মেথড। এটা হচ্ছে আমার কনভেকশন মেথড। বুঝা গেছে? এটা হচ্ছে আমার কনভেকশন মেথড। এবং যে লাস্ট মেথড, এটাতে ও আরেকটা কাজ করতে পারে। এভাবেও দিল না, ও কি করলো, ডিরেক্ট ওকে ক্যাচ দিল বইটা। বুঝা গেছে? পজিশনের কিন্তু চেঞ্জ করে নাই, ডিরেক্ট কি করলো, ক্যাচ দিল, বইটা ক্যাচ দিল। তাইলে এটা হচ্ছে রেডিয়েশন। এই 3টা উদাহরণ বুঝা গেছে? 3টা টাইপ। স্যার কনভেকশন হচ্ছে স্যার পজিশনে চেঞ্জ হবে। কনভেকশন হচ্ছে ফার্স্ট বয় ডিরেক্ট গিয়ে ওকে ফোর্থ বয়কে দিয়ে আসবে। ফার্স্ট বয় ডিরেক্ট গিয়ে ওকে দিয়ে আসতেছে না, ওর পজিশনে চেঞ্জ হবে না? হেঁটে গিয়ে দিয়ে আসলো না? ইয়েস স্যার। তাহলে বুঝা গেছে এখন কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন, এই উদাহরণ থেকে বুঝা গেছে? স্যার কন্ডাকশনে কি পজিশনে চেঞ্জ হবে? স্যার কনভেকশনে ডাইরেক্ট দিয়ে আসবে না 1 স্যার? 2 3 4। ফার্স্ট কন্ডাকশনের ক্ষেত্রে ফার্স্ট বয় সেকেন্ড বয়কে দিল, সেকেন্ড বয় থার্ড বয়কে দিল, থার্ড বয় ফোর্থ বয়কে দিল, হাতে হাতে পাস করে দিল, পজিশনে চেঞ্জ হয় নাই। পজিশনে চেঞ্জ হয়েছে, এটা হচ্ছে কন্ডাকশন। বুঝা গেছে? জি স্যার। মানে স্যার আচ্ছা। অলওয়েজ সিরিয়ালি আগাবে। সিরিয়ালি মানে ও জাস্ট ওকে হাতে দিল, ওকে হাতে দিল, ওকে হাতে দিল। এটা হচ্ছে কন্ডাকশন। কনভেকশন কি হচ্ছে, কনভেকশনে কি করলো, ফার্স্ট বয় কাউকে দিল না, ফার্স্ট বয় সেকেন্ড বয় থার্ড বয় কাউকে দিল না, ডিরেক্ট হেঁটে গিয়ে ফোর্থ বয়কে দিয়ে আসলো। তাহলে এটা হচ্ছে কনভেকশন।
এরপরে রেডিয়েশনে কি করতেছে দেখো, ফার্স্ট বয় ডিরেক্ট ওকে ক্যাচ দিল, ক্যাচ পজিশনে কিন্তু চেঞ্জ করে না, জাস্ট এখান থেকে ক্যাচ দিল, শেষ। এটাই হচ্ছে রেডিয়েশন, এই জিনিসটা মনে রাখো। এখন আমি দেখাই, দেখো কন্ডাকশনটা কিভাবে কাজ করে। কন্ডাকশনটা কিভাবে কাজ করে আমরা জানি, প্রত্যেকটা ম্যাটেরিয়ালের ভিতরে কি করে মলিকুল থাকবে না? এটা জি, একটা আমার সলিড বডি, এটার ভিতরে ধরলাম এই মলিকুল গুলা। এখন আমি কিভাবে কাজ করতেছে দেখো, আমি এখানে আমি হিট দিলাম, এখানের ভিতরে এই মলিকুলটা যখন হিটেড হচ্ছে তখন এটার নেক্সট যে মলিকুলটা থাকবে এটাকে হিট দিবে, সেম ভাবে এটা যে হিট দিবে এটা নেক্সট মলিকুলকে, এটা হিট দিবে এটা নেক্সট মলিকুলকে, এটা হিট দিচ্ছে এটার মলিকুল, এই মলিকুলকে, এটা দিচ্ছে এটা নেক্সট মলিকুলকে। তাহলে কিন্তু এভাবে পুরো ম্যাটেরিয়ালটা হিটেড হয়ে গেল। এটাতে কি এদের পজিশনের কোনো চেঞ্জ হয়েছে? না স্যার, তাহলে এটা হচ্ছে কি মেথড? কন্ডাকশন মেথড। কন্ডাকশন মেথড। এখন আসো আমাদের নেক্সট যে মেথড, এরপরে কনভেকশন মেথড। কনভেকশন মেথডটা আমরা যদি আমাদের হিট ট্রান্সফার, আমাদের পানি গরম, আমরা যে পানি গরম করি এই জিনিসটা যদি আমরা খেয়াল করি, এই জিনিসটা দেখো পানি গরম কিভাবে হয়, কোন একটা ম্যাটেরিয়ালের পানি গরম কিভাবে হয়। ধরো এখানে আমি হিট দিলাম, তাইলে দেখো হিট দেওয়ার আগে আমার প্রত্যেকটা ওয়াটার মলিকুলের ধরলাম এখানে একটা ওয়াটার, এগুলো প্রত্যেকটা ওয়াটার মলিকুল রেসপন্স করবে। এখন একটু রেসপন্স করবে, এই জায়গায় ওয়াটার যে মলিকুল এটার টেম্পারেচার আর এটার টেম্পারেচারে কোনো ডিফারেন্স আছে? না স্যার। কোনো ডিফারেন্স নেই। এখন আমি হিট দিলাম, এখন আমি আগুন দিয়ে হিট দিলাম, হিট দেওয়ার পরে কি হচ্ছে দেখো, হিট দেওয়ার পরে কি হচ্ছে, এটার টেম্পারেচার বাড়বে, হ্যাঁ স্যার, টেম্পারেচার বাড়বে। এটার টেম্পারেচারটা বাড়বে। এখন একটা জিনিস মনে রাখো, এটা একদম কমন জিনিস, যেটার টেম্পারেচার বেশি, কোন একটা জিনিসের টেম্পারেচার, কোন একটা ফ্লুইডের যদি টেম্পারেচার বেশি হয় তাহলে এটার ডেনসিটিটা বেশি হয় না কম হয়? স্যার কম হবে স্যার। ডেনসিটি কম হয়। কম হলে এটা হালকা হবে নাকি ভারী হবে? হালকা হবে স্যার। হালকা হবে। হালকা হলে এটা এই মলিকুলটা উপরের দিকে চলে যাবে, এভাবে উপরের দিকে যাবে, যতগুলা গরম পানির মলিকুল থাকবে সবগুলা উপরের দিকে চলে যাবে। এখন এখানে যে ওয়াটার মলিকুল গুলো আছে এগুলো কি ঠান্ডা নাকি গরম? স্যার কোথায় আবার একটু বলবেন? উপরের দিকে যে ওয়াটার মলিকুল গুলো স্যার, থাকে ঠান্ডা স্যার। ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। ঠান্ডা স্যার। ঠান্ডা হলে ডেনসিটি বেশি নাকি কম? বেশি। স্যার ডেনসিটি ঠান্ডা হলে বেশি। ডেনসিটি বেশি। বেশি হলে এটা ভারী নাকি হালকা? ভারী স্যার। ভারী। ভারী হলে এটা নিচের দিকে চলে আসবে। এভাবে দেখো এখন মলিকুল গুলো পজিশন চেঞ্জ করছে হিট ট্রান্সফারের ক্ষেত্রে। জি হ্যাঁ স্যার, জি, মলিকুল স্যার। নিজেই চেঞ্জ করছে। হ্যাঁ স্যার, তাহলে এটা ওই যে পরিবহন, পরিচলন, বিকিরণ এইগুলো হ্যাঁ শেখার সেম, জন্য। এটাই আমি বাংলাটা আর কি, এটা বাংলা কন্ডাকশন কনভেকশন রেডিয়েশন এর বাংলা। এখন দেখো এই মলিকুল গুলো কি করলো, নিজের পজিশন চেঞ্জ করলো না? ইয়েস স্যার। তাহলে এটা কি মেথড? কনভেকশন। কনভেকশন মেথড। কনভেকশন। এটাই হচ্ছে আমার কনভেকশন মেথড। আর রেডিয়েশন মেথড হচ্ছে সূর্য থেকে আমাদের গায়ে কোনো মিডিয়াম ছাড়া যেটা আসবে ওটাই হচ্ছে আমার রেডিয়েশন। এখন একটা শুধু একটা মাত্র চিত্রের মাধ্যমে এই জিনিসটা দেখানো যায়। এটা 8-9 এর বইও ছিল আমার মনে হয়। এটা হচ্ছে হাত। এখন আমার এখানে 3 ধরনের হিট ট্রান্সফার। দেখি আমাকে এখানে বলো তো, পাত্রের এই চামচের গায়ে যে হিট ট্রান্সফারটা হবে এটা কি? কন্ডাকশন। এটা হবে কন্ডাকশন। পানির ভিতরে যে হিট ট্রান্সফারটা হবে এটা কি? কনভেকশন। কনভেকশন। আর আমি এখানে যে হিটের যে মানে রেডিয়েশন। ইয়াটা যে আমি হাতে পাবো এটা কি? রেডিয়েশন। এটা হচ্ছে রেডিয়েশন। এখন তোমার যদি সংজ্ঞা আসে তাহলে তুমি কন্ডাকশন কনভেকশন রেডিয়েশনের সংজ্ঞা দেওয়ার পরে জাস্ট এই চিত্রটা এঁকে দিলে তোমার পুরোটা কমপ্লিট।
এখন এগুলোর সংজ্ঞা তোমরা নিজেরা লিখতে পারবে না? সলিডে হয়, ফ্লুইডে হয়, গ্যাসে হয়। কোনো মিডিয়াম লাগে না, এটাতে মিডিয়াম লাগে, এটাতে মিডিয়াম লাগে, এটাই, এগুলাই, আর কিছুই না। পারবা? আচ্ছা, এগুলোর জন্য আমরা তোমাদের কোন স্লাইড দিয়ে বইটা দেওয়া হবে, স্লাইড দিয়ে কিনবো? দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা কোন বইটা কিনবো? তোমাদের জন্য, এটার জন্য হিট ট্রান্সফার তো ছোট টপিক, তো তোমাদেরকে আমি স্লাইড দিয়ে দিব, আপাতত বই পড়ার দরকার নেই। চাইলে পড়তে পারো নিজের থেকে, আমি তোমাদেরকে একটা সাজেস্ট করে দিতে পারবো, তোমরা যদি চাও এটাতে পড়তে পারো, আর নাহলে আমি তোমাদেরকে স্লাইড দিয়ে দিব। আচ্ছা, এরপরে দেখো কন্ডাকশন, কন্ডাকশনের ফুরিয়ার ল অফ কন্ডাকশন, লাস্ট টপিক, আজকের জন্য লাস্ট টপিক। এটা একটু দেখো, কন্ডাকশন। তোমাদের এটার পর ক্লাস আছে? স্যার জি স্যার, ল্যাব কিসের আছে, class তোমাদের? ওই যে মেকানিক্যাল ড্রয়িং এর। তোমাদের তো এই ক্লাসটা 9:40 হয়, তোমরা তাহলে ক্লাস কিভাবে করতে? 9:40 থেকে 9:40 থেকে স্যার 10:30 পর্যন্ত ফ্রি। আচ্ছা, ইয়ার থেকে ফ্রি। তোমাদের এই ক্লাসের টাইম বেশিতে 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডার্ড হবে, মানে বেশিতে 5 মিনিট। তো এই কারণে এটা নিয়ে তোমাদের টেনশন করার দরকার নেই, ক্লাস আছে কি আছে না এটা আমি তো জানি। আচ্ছা, ফুরিয়ার ল অফ কন্ডাকশন, ফুরিয়ার ল অফ কন্ডাকশন, এই জিনিসটা কি দেখো, এটা আমি আগে লিখে দিই, ইট তোমাদের এই উইকে কোনো ড্রয়িং ল্যাব তো নাই? স্যার কোন স্যার লিংক দেয় নাই। তোমাদেরকে তো বলে দেওয়া হয়েছে যে তোমাদের মিডের পরে ল্যাব ফাইনাল হবে, এটা তো জানো নাকি? ইয়েস স্যার। মিডের পরে কিন্তু ল্যাব ফাইনাল হবে, এই উইকে তোমাদের ল্যাবটা হবে না, তো প্রিপারেশন নিতে থাকো। আচ্ছা আচ্ছা, তো ল্যাব ফাইনালে কি হবে? এতে ডিটেলসে বলে দেওয়া হয়েছে না তোমাদের, গুগল ক্লাসরুমে তো আমি তো লিখিয়ে দিলাম সবকিছু। মিডের আগ পর্যন্ত যা যা পড়ানো হয়েছে তার আগ পর্যন্ত তোমাদের ড্রয়িং থাকবে, ড্রয়িং। ড্রয়িং করতে দেওয়া হবে নাকি স্যার হ্যাঁ ভাইভা হ্যাঁ হবে এরকম ড্রয়িং কিছু? করতে দেওয়া হবে। স্যার কোনো ভাইবা হবে স্যার? না, স্যার, সময় কিরকম কি থাকবে এটা কি? সময়টা এখনো শিওর না, টাইম পাবো 1 থেকে 2 ঘন্টার মধ্যে টাইম পাবো। এটা হচ্ছে ফুরিয়ার ল অফ কন্ডাকশন, এটা স্ক্রিনশট নিয়ে নাও, লিখে নাও, যা ইচ্ছা করে নাও। এখন দেখো কি বলতেছে এই জিনিসটা একবার দেখো, ইট স্টেট দ্যাট দ্য রেট অফ হিট ট্রান্সফার ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য এরিয়া নর্মাল টু দ্য ডিরেকশন অফ হিট ফ্লো এন্ড টেম্পারেচার গ্রেডিয়েন্ট। এই জিনিসটা, এটা হচ্ছে কন্ডাকশনের, এটা স্টেটমেন্ট। এখন স্টেটমেন্টটা কি প্রমাণ করে দেখো, স্টেটমেন্ট কখনো নিজের ইচ্ছা মতো লেখা যায় না, স্টেটমেন্ট ওই কারণে আমি লিখে দিলাম, স্টেটমেন্টটা যা আছে তাই লেখা লাগবে। স্টেটমেন্টটা দেখো কি বলতেছে, স্টেটমেন্ট ছিল ফ্লো এন্ড টেম্পারেচার। টেম্পারেচার গ্রেডিয়েন্ট টেম্পারেচার গ্রেডিয়েন্ট। এখন দেখো ফুরিয়ার ল অফ কন্ডাকশন অনুযায়ী ধরলাম আমি আমার একটা, এটা হচ্ছে আমার একটা ওয়াল, এটা হচ্ছে আমার একটা ওয়াল। এখন দেখো আমি ধরলাম আমার ওয়ালের এদিক থেকে এদিকে হিট ফ্লো হচ্ছে, কিউ হিট ফ্লো কেন হচ্ছে, কারণ আমার এই জায়গার টেম্পারেচার T1, এই জায়গার টেম্পারেচার হচ্ছে T2, তার মানে হিটটা ফ্লো হবে না, হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচারে ফ্লো করবে, হায়ার টেম্পারেচারে ফ্লো করবে। এখন দেখো আমি ধরলাম আমার এই প্লেন ওয়ালের এরিয়া হচ্ছে এ, এটা হচ্ছে আমার এই প্লেন ওয়ালের এরিয়া, এটা থিকনেস হচ্ছে dx, এটার থিকনেস হচ্ছে dx। এখন আসো ফুরিয়ার ল অফ কন্ডাকশন, আমরা যে স্টেটমেন্ট থেকে লিখতে পারি, স্টেটমেন্টে ছিল দ্য রেট অফ হিট ট্রান্সফার, এটা হচ্ছে হিট ট্রান্সফার রেট, এটা হচ্ছে হিট ট্রান্সফার, দ্য রেট অফ হিট ট্রান্সফার ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য নর্মাল এরিয়া অফ ফ্লো। নর্মাল, এটা এরিয়া দিয়ে ফ্লো হচ্ছে, এটার পুরো এরিয়া দিয়ে ফ্লো হচ্ছে, তার মানে প্রপোর্শনাল টু
এরিয়া অফ ফ্লো এক নাম্বার লিখতে পারি। আরেকটা স্টেটমেন্ট ছিল আর ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য টেম্পারেচার গ্রেডিয়েন্ট। এখন দেখো টেম্পারেচার গ্রেডিয়েন্ট জিনিসটা কি? টেম্পারেচার গ্রেডিয়েন্ট হচ্ছে ধরো আমার পজিশনের সাথে সাথে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে। ধরলাম আমার এখানে পজিশন 1, এটা পজিশন 2, এটা হচ্ছে পজিশন 3। ধরলাম এখানে টেম্পারেচার 10 ডিগ্রি সেলসিয়াস, এখানে টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস। এটার যদি আমি পজিশন বের করি, এটা হচ্ছে ধরলাম এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। তাইলে দেখো আমার টেম্পারেচারের সাথে সাথে আমার পজিশন চেঞ্জ হচ্ছে না? জি রেসপন্স করো। ইয়েস হ্যাঁ, তাহলে এটা হচ্ছে টেম্পারেচার গ্রেডিয়েন্ট। এটাকে বলে টেম্পারেচার টাইমের পজিশনের সাথে সাথে পজিশন হচ্ছে ডিএক্স, এটা হচ্ছে পজিশন ডিএক্স 1 2 3 4। পজিশনের সাথে সাথে আমার টেম্পারেচার ডিএক্স বাই ডিটি টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, এটাকে বলা হয় টেম্পারেচার গ্রেডিয়েন্ট। অর্থাৎ এখানে টেম্পারেচার গ্রেডিয়েন্টটা কিসের উপর নির্ভর করবে দেখো, এটা আমি যদি থিকনেস ধরি, আমার এই পোর্শনটা হচ্ছে আমার থিকনেস, এই জিনিসটা এখানে লিখলাম। এখন দেখো আমাকে একজন কেউ বলো T1 থেকে T2 দিকে আসতেছে, এদিকে টেম্পারেচার কি সেম হবে? মানে আমার এই না, লেয়ারটা আমি জাস্ট না, এখানে স্যার। লিখলাম, এখানে এক টেম্পারেচার, এখানে এক টেম্পারেচার, এখানে এক টেম্পারেচার হবে না? জি স্যার, Yes, sir. মানে এক হ্যাঁ, অক্ষ বরাবর পার্থক্যটা হবে। হ্যাঁ হ্যাঁ, টেম্পারেচারটা বাড়তে থাকবে। এখন দেখো তার মানে এটা হচ্ছে আমার ওয়াই টেম্পারেচার। অক্ষ বরাবর তো সেম থাকবে তাই না? ওয়াই অক্ষ বরাবর তো আমার সবই সেম, ওয়াই অক্ষ বরাবর সেম, আমি জাস্ট এক্স অ্যাক্সিস বরাবর বলছি, এই এক্স অ্যাক্সিস ডিএক্স। তার মানে আমি কি লিখতে পারি, কিউ আমার এখানে লেখা আছে কি প্রপোর্শনাল টু দ্য এরিয়া আর প্রপোর্শনাল টু দ্য টেম্পারেচার গ্রেডিয়েন্ট, সুতরাং কিউ সমানুপাতিক ডিটি বাই ডি এক্স, এটা আমি লিখতে পারি। এখন দুইটাকে আমি যদি একসাথে করি তাহলে পাই কিউ সমানুপাতিক এ ইন্টু ডিটি বাই ডি এক্স। এখন এটাকে আমি যদি কিউ ইকুয়াল টু আমি লিখতে পারি মাইনাস কে এ ডিটি বাই ডিএক্স। এটা জাস্ট আমি আরেকবার লিখছি, দেখো কিউ সমান আমি লিখতে পারি কিউ ইকুয়াল টু মাইনাস, স্যার ওয়াই এক্সিস এ কোনো চেঞ্জ হবে না কি কারণে? বলতেছি দেখো ওয়াই অ্যাক্সিসে কেন চেঞ্জ হবে, হিটটা ইউনিফর্মলি আসতেছে, জাস্ট তুমি হিটটা ইউনিফর্মলি আসতেছে। দেখো কিউ ইকুয়াল টু কে এ ডিটি বাই ডিএক্স। এখন আমাকে মানে আমাকে তোমার থেকে কনফিউশন হচ্ছে কেটা কি জিনিস। এখানে কেটা হচ্ছে থার্মাল, এটা হচ্ছে কনস্ট্যান্ট, একে বলা হয় থার্মাল কন্ডাক্টিভিটি কে ইকুয়াল টু আচ্ছা স্যার, এই যে গ্রেডিয়েন্টটা বৃদ্ধি পেলে তাপ কিউ বৃদ্ধি পাবে, এটা একটু হ্যাঁ, আবার বলবেন? গ্রেডিয়েন্টটা বৃদ্ধি পেলে তাপমাত্রা বৃদ্ধি পাবে। মানে হচ্ছে তাপের ট্রান্সফারটা বেশি হবে। হ্যাঁ বলতেছি, স্যার অনেক সময় ডি সাইনটা একটু বাঁকা দেয়া হয়, ওইটা কি সেম মিনিং করে? এটা জি স্যার, ডিফারেন্সিয়ালটা বুঝো না, মানে ওইটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আর কি। আচ্ছা দেখো ডিটি বাই ডিএক্স এটা হচ্ছে টেম্পারেচার গ্রেডিয়েন্ট আর কেটা হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি। এখন দেখো কোনো একটা ম্যাটেরিয়ালের থার্মাল কন্ডাক্টিভিটি যদি বেশি হয় তাহলে আমার হিট ট্রান্সফার বেশি হবে নাকি কম হবে? তো বেশি হওয়ার কথা। কারণ এটা এখানে বেশি হবে, কারণ এটা মাল্টিপ্লিকেশন আছে। এখন দেখো আমি জাস্ট একটা উদাহরণ বলি, আমার যে কাঁচ আছে, আমাদের বাসার যে কাঁচ আছে, যে থাই গ্লাসের কাঁচ, এগুলোর থার্মাল কন্ডাক্টিভিটি বেশি নাকি আমার আমার ওয়ালের থার্মাল কন্ডাক্টিভিটি বেশি? স্যার ওয়ালের কাঠের কন্ডাক্টিভিটি বেশি নাকি কাঁচের কন্ডাক্টিভিটি বেশি? কাচের আছে স্যার। কাঁচের কন্ডাক্টিভিটি স্যার। বেশি। ওই কারণে মানে থাই গ্লাস থাকলে অনেক সময় দেখবা, থাই গ্লাসের রুম থাকলে, সস্তা থাই গ্লাসের রুম থাকলে আমার রুমটা অনেক বেশি গরম হয়, কারণ এটা বাইরের থেকে হিটটা ট্রান্সফার করতেছে। তার মানে কাঁচের থার্মাল কন্ডাক্টিভিটি বেশি, এভাবে মনে রাখবা। থার্মাল কন্ডাক্টিভিটি বেশি হলে হিট ট্রান্সফারটা বেশি হয়। এখন আসো মাইনাস সাইন কেন? মাইনাস সাইন এই জিনিসটা ইন্ডিকেট করতেছে কি, টেম্পারেচার দেখো এদিক দিয়ে ফ্লো করতেছে, টেম্পারেচারটা ফ্লো করে এদিক দিয়ে আসতেছে। তার মানে এখানে টেম্পারেচার ছিল 50 ডিগ্রি সেলসিয়াস, এদিকে টেম্পারেচার কত? -50। -50 না, মানে 50 থেকে কম, ধরলাম 50 থেকে কম, লেস দেন 50, তার মানে ধরলাম 30।
50 থেকে কম, নাইলে কিন্তু হিট ট্রান্সফারটা হবে না। এখন দেখো যখন হিট ট্রান্সফার হচ্ছে তখন এটার টেম্পারেচার কি করতেছে, ফল করতেছে না? ইয়েস স্যার। ফল করবে, এই কারণে এই ফল জিনিসটা, অর্থাৎ এখানে টেম্পারেচার যে ফল করতেছে এই জিনিসটা বোঝানোর জন্য এখানে মাইনাস সাইনটা দেয়া হয়। অর্থাৎ ফুরিয়ার ল অফ কন্ডাকশন থেকে আমি পুরাটাতে কি পাই, ফুরিয়ার ল অফ কন্ডাকশন থেকে আমি পাচ্ছি কিউ ইকুয়াল টু মাইনাসটা দিচ্ছি, তার টেম্পারেচারটা ড্রপ করতেছে, এই কারণে কে হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি, এটা একটা কনস্ট্যান্ট। প্রত্যেকটা ম্যাটেরিয়ালের জন্য আলাদা আলাদা থার্মাল কন্ডাক্টিভিটি থাকে। এরিয়ার উপর প্রপোর্শনাল, এরিয়া যদি বাড়ে আমার থার্মাল হিট ফ্লো রেটটা বেশি হবে ডিটি বাই ডিএক্স। এখন আসো কোনটা, এখন একজন কোয়েশ্চেন করলা, দেখো থার্মাল কন্ডাক্টিভিটি বেশি হলে কিউ এর মান বেশি হবে, এটা নিয়ে কোনো কনফিউশন? স্যার কিউ স্যার হিট ট্রান্সফার না? হিট ট্রান্সফার রেট। এখন দেখো কিউ এর মান যদি বেশি হয়, সরি কে এর মান যদি বেশি হয় কিউ এর মান বেশি হবে, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না স্যার। কোনো কনফিউশন নাই। মানে এরিয়া স্যার এটা বাড়লে ম্যাটেরিয়াল নির্ভর তাই না? হ্যাঁ ম্যাটেরিয়াল নির্ভর। ম্যাটেরিয়াল যদি তুমি যদি গ্লাস ইউজ করো তাহলে হিট ট্রান্সফারটা বেশি হবে, থার্মাল কন্ডাক্টিভিটি বেশি, যেটা থার্মাল কন্ডাক্টিভিটি বেশি ওটা হিট ট্রান্সফার রেটটা বেশি হবে। এখন আসে এরিয়া যদি বেশি হয় থার্মাল কন্ডাক্টিভিটি বেশি হবে নাকি কম হবে, সরি এরিয়া যদি বেশি হয় হিট ফ্লো রেটটা বেশি হবে নাকি কম হবে? কিউ স্যার দ্বারা বেশি হবে, এরিয়া যদি বেশি হয় বেশি হবে বেশি হবে। তাহলে বেশি হবে। দেখুন দেখো তুমি একটা তোমার রুমের তো এটা হচ্ছে তোমার রুম, পুরাটা হচ্ছে ওয়াল। এখন তুমি এতটুক জায়গা জুড়ে এতটুক ছোট একটা গ্লাসের জানালা দিলা, আরেকটা হচ্ছে তোমার সেম এরিয়া একটা রুমের তুমি এত বড় একটা গ্লাস দিলা, এরিয়ার গ্লাস দিলা, এটা হচ্ছে নিচেরটা গ্লাস, একটা ছোট গ্লাস একটা বড় গ্লাস, কোনটার মধ্যে দিয়ে হিট ফ্লো রেট বেশি হবে? সেকেন্ড ওয়ান বড়টা। এটা দিয়ে, তার মানে এরিয়া বাড়লে আমার ফ্লো রেটটা বাড়তেছে না? ইয়েস স্যার। এটাই হচ্ছে জি এটা। স্যার, জি স্যার। এখন আসো ডিটিএক্স বাই ডিটি। এখন দেখো কিউ আরেকটা নির্ভর করে কিসের উপর, টেম্পারেচার গ্রেডিয়েন্টের উপর। দুইটা কিন্তু সেম আলাদা আলাদা জিনিস। এখন দেখো টেম্পারেচার, যদি টেম্পারেচার ডিফারেন্সটা এখানে 100 হয়, এখানে যদি 10 হয়, তাহলে টেম্পারেচার ডিফারেন্স বেশি না? জি স্যার। এখানে 100 ডিগ্রি, এখানে হচ্ছে 10 ডিগ্রি, এদিকে 100 এদিকে 10, এখানে টেম্পারেচার ডিফারেন্স বেশি না? তাইলে টেম্পারেচার ডিফারেন্স যদি বেশি হয় হিট ট্রান্সফার রেটটা বেশি হবে নাকি কম হবে? দেখো ডিটিএক্স বাই ডিটিটা হচ্ছে কিরকম আমি বলি, ডিটিএক্স বাই ডিটি সমানুপাতিক ডিটি বাই ডিএক্স। এই জিনিসকে আবার লেখা যায় কিভাবে, এভাবে না লিখে এভাবে লেখা যায় T1 মাইনাস T2, ডিফারেন্স না, ডিটি মানেই তো ডিফারেন্স, আর এটা সমান লেখা যায় x1 মাইনাস x2। বুঝা গেছে? এবার বুঝা গেছে? ইয়েস স্যার। এখন দেখো স্যার এখানে x1 মাইনাস x2 কোনটা? এখন এটা আমি মানে জাস্ট উদাহরণ দেখাচ্ছি, ডিফারেন্স দেখালাম, এটা হচ্ছে ডিফারেন্স। এখন দেখো একটা জিনিস দেখা মানে বলতেছি, স্যার এখানে তো আসলে প্রতিটা জায়গায় x অক্ষ বরাবর ডাইরেকশনটা x আসতেছে অক্ষ তো। বরাবর না, আমি তোমাকে বলতেছি একটু দেখো। ফার্স্ট উপরেরটা দেখো, উপরেরটা হচ্ছে কিন্তু গুণ আকারে আছে, তাইলে টেম্পারেচার ডিফারেন্স বাড়লে কিউ এর মান বাড়বে নাকি কমবে? বাড়বে। দেখো এখানে যদি 100 হয়, এখানে যদি 10 হয়, তাহলে এটার মান কত, 90 না? জি স্যার। হ্যাঁ, এটা যদি 100 হয়, এটা যদি 90 হয়, তাহলে টেম্পারেচার ডিফারেন্স কম নাকি বেশি? স্যার কম। স্যার কম। কম। তার মানে টেম্পারেচার ডিফারেন্স যদি বেশি হয় তাহলে হিট ট্রান্সফার রেটটা বাড়বে, বেশি হবে। এখন দেখো নিচের একটা জিনিস ছিল, এখন কিউ সমানুপাতিক এটা গেল, ডিটিটা আমরা বুঝতাম, টেম্পারেচার ডিফারেন্স যদি বেশি হয় তাহলে কিউ এর মান বেশি হবে, যেহেতু উপরের দিকে আছে। এখন ডিএক্স এর মান বেশি হলে কিউ এর মান বেশি হবে নাকি কম হবে? কম হবে স্যার। কম হবে। এখন জিনিসটা আমি তোমাকে বলি, দেখো এই জিনিসটা ছিল ডিএক্স, এই জিনিসটা আমার ডিএক্স ছিল না? ইয়েস স্যার। এই জিনিসটা আমার ডিএক্স ছিল না? এই ডিএক্স হচ্ছে এটা, ধরলাম এটা, তুমি বললে এক্স এর সেম, সব সেম না, এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে x3, এটা হচ্ছে x4। বুঝা গেছে এবার? এক্স অ্যাক্সিসে এদিক দিয়ে আমার এক্স এর মান বাড়তে আছে না? জি স্যার বাড়তেছে, মানে আমি বলছিলাম স্যার ওয়াই এক্সিসেও তো তাইলে হওয়ার কথা। ওয়াই তুমি জাস্ট এই থিকনেসটা করো, তুমি 3D যখন পড়বা তখন এটা থাকবে, তোমাদের তো অ্যাডভান্সটা নাই, আমি তোমাদেরকে জাস্ট ডিএক্স অ্যাক্সিস বল, এই অ্যাক্সিসের থিকনেস এটা দিয়ে দেখাচ্ছি, তোমার নরমালটা দেখাচ্ছি। দেখো এটা জিনিস কল্পনা করো,
এই অ্যাক্সিস এটা তো ইউনিফর্মলি আসতেছে, এদিক দিয়ে পুরাটাই আসতেছে, তখন তুমি এটা আসবে কেন? এটা তো ইউনিফর্মলি সব জায়গায় বাড়বে। তুমি এই ওয়ালের পুরাটাতে তুমি হিট দিচ্ছ, পুরাটাতে, তো ওয়াই অ্যাক্সিস বলে তো সেমই হবার কথা। এই ওয়ালের পুরাটাতে হিট দিচ্ছ না, ইউনিফর্মলি হিট জি দিচ্ছ না স্যার। সব জায়গায়, তাহলে তো এটা ওয়াই অ্যাক্সিসে কেন হবে? এক্স অ্যাক্সিসে দেখো, এক্স অ্যাক্সিস এখন তুমি একটা কি করতেছো, তুমি এই দেওয়ালের পুরুত্বটা বাড়াই দিচ্ছ। এই দেওয়ালের পুরুত্ব বাড়াই দিলে এক্স এর মান বাড়বে নাকি কমবে? এক্স এর মান বাড়বে। বাড়বে। এটার সাথে লেয়ার লাগাই দিলাম, এটার সাথে আরো লেয়ার লাগাই দিলাম, তাহলে এই এক্স এর পরিমাণ বেড়ে যাচ্ছে না? ইয়েস স্যার। তাইলে দেখো এখন এটার হিট ট্রান্সফার রেটটা বাড়বে নাকি কমে যাবে? স্যার কমে যাবে। তুমি এটার সাথে আরো একটা লেয়ার লাগাই দিলা, এটার সাথে আরো একটা লেয়ার লাগাই দিলা, ইনসুলেশন যেটা করে, এটার সাথে আরো একটা লেয়ার লাগাই দিলে কিন্তু এদিক থেকে ধরো এদিক দিয়ে হিট ট্রান্সফার হচ্ছে, এদিক দিয়ে হিট ট্রান্সফার হচ্ছে, তুমি এখানে একটা লেয়ার লাগাই দিলা, এখানে আরো একটা লেয়ার লাগাই দিলা, তাহলে আগে নর্মাল অবস্থায় যে হিট ট্রান্সফারটা হতো এখান থেকে এখানে, একটা লেয়ার লাগাই দেওয়ার পর এটার হিট ট্রান্সফারটা কি সেম হবে, কমে যাবে না? কমে যাবে স্যার। তার মানে জি ডিএক্স স্যার। এর মান বাড়লে, হিট ট্রান্সফার রেট কমে, এই জন্য এটা নিচে, এই জন্য এটা নিচে। এটা যদি বাড়ে এটার পরিমাণ কিন্তু কমবে, এই কারণে এটা ব্যস্তানুপাতিক। এই কারণে ফুরিয়ার ল অফ কন্ডাকশনের প্রত্যেকটা পয়েন্টকে বোঝা গেছে কিউ ইকুয়াল টু মাইনাস কে, কেন কে এ ডিটি বাই ডি এক্স। এটা হচ্ছে ফুরিয়ার ল অফ কন্ডাকশন। আমাদের ক্লাস এতটুকু। এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে বলো। অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, রেকর্ডটা অফ করে দাও। আচ্ছা, কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারো, কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারো। সবাই কি বুঝছো নাকি? ক্লাস সবাই বুঝছো? স্যার। কারো কোনো জি স্যার, কনফিউশন জি থাকলে স্যার, বলতে পারো। আর কোনো কোশ্চেন না থাকলে অ্যাটেন্ডেন্স দিয়ে বেরিয়ে যেতে পারো।